নমস্কার দর্শক বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আর ভালো থাকুন, সেটাই আমাদের পক্ষ থেকে ভীষণভাবে কাম্য। আজকে একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান নিয়ে এসে হাজির হয়েছে আপনাদের কাছে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভীষণভাবে আনন্দ দেবে, ভালো লাগবে, আর আমরাও চাইবো অনুষ্ঠানটি আপনাদের ভীষণভাবে ভালো লাগুক। অনুষ্ঠানটি যাকে কেন্দ্র করে আপনারা অনেকেই কম বেশি তাকে চেনেন, সে আর কেউ নয়, আপনার সবার প্রিয় মঙ্গল সাধু খাঁ, যে জীবনের অনেকটা চড়াই উতরাই পার হয়ে এসেছে, অনেক কষ্টের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে এসেছে এই পর্যন্ত। তো তার জীবনের অনেক রকমের কথা, ওঠা পড়া, বিভিন্ন রকমের কথা আমরা শুনবো তার মুখে। আর এই জগতে, অর্থাৎ তার সবচাইতে প্রিয় জগৎ যেটা সঙ্গীত জগৎ, সেখানে তার পদার্পণ কিভাবে হলো সেটাও আমরা জেনে নেব তার কাছ থেকে। তো চলুন, বেশি কথা নয়, চলে যাই মঙ্গলের কাছে। মঙ্গল, তুমি আমাদের দর্শক বন্ধুদের বলো, তোমার শুরু থেকে তুমি আমাদের বলো, শুরুটা আগে শুনি। নমস্কার সবাইকে, আমি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। তা যাই হোক, আমি যে এখন যেটা বলতে যাচ্ছি তার মূল ব্যাপারটা হচ্ছে, আমি গানটা কেন ভালোবাসলাম এতটা, তার প্রধান কারণ হচ্ছে আমার প্রিয় শিল্পী কুমার শানু। এবং কুমার শানুকে ভালোবাসতে মানে তার আগে কি কি হয়েছিল যার জন্য এতটা ভালোবাসতে পেরেছি, সেটাই আপনাদের সংক্ষেপে বলবো। তবে তার আগে একটুখানি তুমি বলো, তোমার এই এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তুমি যে এগিয়ে চলেছো, আর তোমার এই যে শারীরিক সমস্যা, এটা কিভাবে কি হলো, কেন হলো, সেটা একটুখানি যদি তুমি আমাদের বা দর্শক বন্ধুদের একটু জানাও। শারীরিক সমস্যা বলতে আমার পোলিও জ্বর হয়েছিল ছোটোবেলায়। আমার যখন বছর 2 বয়স, তখন পোলিও জ্বরে আমি আক্রান্ত হই। এবং তার আগে আমি হাঁটাচলা করতে পারতাম, কিন্তু তারপর থেকে সেই জ্বরটায় আসার পর থেকে তারপর থেকে আমি বলতে পারেন একটুখানি ডিসেবলড হয়ে গিয়েছি। মানে হাঁটার ক্ষমতাটা তুমি হারিয়ে ফেলেছো। এবার তারপরে ডাক্তার দেখানো হয়, চিকিৎসা করা হয়, কিন্তু স্বাভাবিক যে জীবনটা যেরকম মানুষ হয়ে থাকে সেরকমভাবে আর হয়ে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে ওই পোলিও জ্বর, বুঝতেই পারছেন, খুবই মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলাম আমি। এবং কিছুটা ঠিক হয়েছে, হয়তো আমি বাঁচতামও না, আমার মার মুখে শোনা, হয়তো বাঁচতামও না। সেই জায়গা থেকে আমি বেঁচে আছি, হ্যাঁ। আর হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছি, হাঁটাচলা হয়তো করতে পারছি না, ভালো করে বসতে পারছি না, অনেক সমস্যা আছে, কিন্তু তার মধ্যে দিয়েও আমি বেঁচে আছি। কেন বেঁচে আছি? তার কারণ একটাই, গান। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কুমার শানুর গান। কুমার শানুর গান যদি না থাকতো হয়তো এতটা হতো না। সত্যি এটা ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় ওকে বাঁচতে। আর কুমার শানু, আমরা তো সবাই জানি, আমাদের ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ কেন বলবো, বিদেশেও ওনার গানের জগৎ জোড়া নাম।
তো মঙ্গল ওনার গানের ভীষণ ফ্যান, ভীষণভাবে অনুপ্রাণিত। বলা যায় ওনার গান ওনাকে বাঁচতে সাহায্য করে, সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো সেই জন্য আমার মনে হলো যে কুমার শানু সম্পর্কে অনেক কিছু জানবো, সেই সঙ্গে সঙ্গে মঙ্গলের খুঁটিনাটি যদি আমরা একটু জানি বা আপনাদের যদি জানাই, তাহলে মনে হয় না খুব একটা খারাপ হবে, ভালোই হবে আশা করি। সেই জন্যে আমি রিকোয়েস্ট করেছিলাম মঙ্গলকে এরকম একটা অনুষ্ঠান করার জন্যে। যাই হোক, ও সায় দিয়েছে। তো এরপরে আমরা জানি মঙ্গলকে জিজ্ঞাসা করব যে তুমি কুমার শানুর গানের ফ্যান কিভাবে হলে, বা তোমার গান প্রথমে তুমি যে গান গাইবে, গানের প্রতি তোমার যে ভালোবাসা সেটা কিভাবে এলো, যদি একটুখানি আমাদের জানো। আসলে যখন গানটা অত বুঝতাম না, তখন তো কি করে বুঝবো, তখন গান যদি না শুনতে পারি ভালো করে বা বয়সটা যদি না আসে, তাহলে তো গানটা বুঝবো পাই কী করে। তো যাই হোক, আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশে বহু দোকান আছে, তার মধ্যে একটা মাইকের দোকান ছিল, বলতে পারেন একটা ক্যাসেটের দোকান ছিল। তা সেই ক্যাসেটের দোকানে বিভিন্ন রকম গান টান বাজতো, এবং তার মধ্যে থেকে একটা শিল্পীর কণ্ঠ আমাকে ভীষণভাবে নাড়া দিত। সেই শিল্পীটার গান শুনে আমি যেন মনে করতাম, আচ্ছা এই শিল্পীটার গান যেন বারবার কেন চালাচ্ছে না, মাঝে মাঝে চেঞ্জ করে দিত তো তার প্রয়োজন মতো। তা আমি সেটা শুনতে পারতাম না, এটা বাধাপ্রাপ্ত হতো, মানসিকভাবে আমি কেমন লাগতো। যাই হোক, সেটা তো দোকানের ব্যাপার, ওরা করবেই। তাই যাই হোক, আমি ভাবতাম এরকম যদি একটা মেশিন থাকতো তাহলে আমার বাড়িতে হয়তো করতে পারতাম, গান শুনতে পারতাম। তাই যাই হোক, তারপরে একদিন একটা পিকনিকে যাই। সেই পিকনিকে গিয়ে আমি আসলে শিল্পীটার নামও জানতাম না, শিল্পী কে। তা সেই পিকনিকে গিয়ে আমি দেখছি ওই পিকনিকের ওই মাইকম্যান একটা গান বাজাচ্ছেন। হ্যাঁ, সেই গানটা খুবই জনপ্রিয় গান, এবং কণ্ঠটাও আমি বুঝতে পারছি কার গান। হ্যাঁ, বুঝতেই পারছেন। তাই সেই আমার প্রিয় শিল্পীর গান দিয়ে যখন শুনলাম, দিয়ে আমি ওই ভদ্রলোকের কাছে গিয়ে বললাম, আচ্ছা দাদা, এটা গানটা তো চালাচ্ছেন, শিল্পীটার নাম কি? তখন উনি বললেন যে, আরে বাবা, আপনি শিল্পীর নাম জানেন না? এটা খুবই কমন ব্যাপার, এটা তো খুবই বিখ্যাত শিল্পী। শিল্পী কে জানেন? কে? কুমার শানু, বিখ্যাত। কুমার শানু, আমি নামটা কিন্তু আগে কখনো শুনিনি, কিন্তু আমার গলাটা খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাই যাই হোক, দেখি ক্যাসেটের কভারটা, তখন যখন দেখি তখন আমি শুধু অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি যে এই মানুষটার মুখ থেকে এত সুন্দর সুন্দর গান বেরোয়, এত কণ্ঠ ভালো। যাই হোক, তখন আমি মাথায় মানে হৃদয় গেঁথে গেল নামটা। ব্যাস, তখন শুরু হলো আমার কুমার শানুর গান শোনা এবং ভালো লাগা। ওই আবেশটা থেকে গেল সারা জীবনের জন্য, এখনও সেটা আছে। হ্যাঁ, এইটাই চললো। আর এইভাবেই আমি আস্তে আস্তে করে আমি গানের জগতেও ঢুকে গেলাম। কীভাবে ঢুকলাম, মানে গান, যেহেতু গান শুনছি, একটুখানি মনে তো চাইবেই যে একটুখানি গান গাইতে পারলে কেমন হয়। সেই রকম আমি গান গাইতেও চেষ্টা করলাম। কিছু কিছু লোক শোনেন আমার গান, যারা ভালোবাসেন, আমাকে উৎসাহিত করেন, শুনেন, এই তো। তার মানে তখন থেকেই তোমার গানের পথ চলা শুরু। তাহলে বুঝতে পারছেন, গান গাওয়ার পথ চলা মঙ্গলের শুরু, আর আমাদের গান শোনারও কিন্তু একটা আগ্রহ বেড়ে গেল। আমরা তো শুনতেই চাইবো ওর মুখ থেকে একখানা গান। তার আগে একটু শুনি, মঙ্গল, তুমি কি কোনো গুরুর কাছে কি তালিম নিয়েছো গানের ব্যাপারে, একটু যদি বলো। সেইভাবে তালিম নেওয়া হয়নি। আমার যেহেতু শারীরিক সমস্যা, তার আমার মা নিয়ে যেতেন যেখানে, সেখানে খুবই সমস্যা হতো, যেখানে যেতে পারতাম না। হয়তো 5-6 দিন গিয়েছিলাম খুব বেশি হলে, দিয়ে আর যাওয়া হয়নি। আর বাড়িতে এসে শেখানোর মতন মানে আমারও আর্থিক সামর্থ্য ছিল না, যার জন্য আমি শিখতে পারিনি পয়সা কড়ির জন্যে। তো যাক, তারপর থেকে আমি গান শুনে শুনে যেটুকু পেরেছি আমি ওটাই করি আর কি। মানুষের পছন্দ করেনি এই। তাহলে তোমার পড়াশোনার কথা যদি, কিভাবে তুমি করেছো, স্কুলে গেছো বা আরও উচ্চশিক্ষা যেগুলো তুমি অর্জন করেছো, কিভাবে করেছো?
কে তোমাকে সাহায্য করেছেন একটু বলো। আর আসল কথা, মা ছাড়া আমার মানে এই এই ব্যাপারে মা ছাড়া আর কেউ নেই বললেই চলে। কারণ মাই চেয়েছিল যে আমি পড়াশোনা করি, ভীষণভাবে চেয়েছিল। আর মা যদি না এগিয়ে আসতো তাহলে কিন্তু আমি হয়তো পারতাম না, এতটুকু এগোতে পারতাম না। আচ্ছা আচ্ছা। আর আমি স্কুল লাইফ বলুন বা কলেজ লাইফ বলুন সবই মার জন্যই করতে পেরেছি যেটুকু পেরেছি। তারপরে আমার শরীরে অসুস্থতার জন্যে একটু বাড়াবাড়ি হওয়ার জন্য আমি আর কলেজটাকে কন্টিনিউ করতে পারিনি, যেটুকু এগিয়েছি ওই। তার মানে তোমার মা মানে মাসিমাই তোমাকে কোলে করে নিয়ে যাওয়া বা হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া, এটা এটা একটু ভাবার ব্যাপার আছে যে একটা মানুষ তার পক্ষে কতটা কষ্টসাধ্য, তবুও মাসিমা মানে মঙ্গলের মা তার সন্তানকে তিনি চেয়েছেন যে অন্ধকারে না রেখে শিক্ষার আলোয় আলোকিত করতে। কারণ মাসিমার মুখ থেকে আমি এই কথাটা শুনেছি যে ও তো হাঁটতে পারে না বা আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না, তো চোখ থাকতেও কি অন্ধ থাকবে? সেই জন্য আমি চেয়েছি মানে মাসিমা চেয়েছেন যে ও লেখাপড়াটা অন্তত শিখুক। আর এটাও শুনেছি যে এই লেখাপড়ার ব্যাপারে বাড়ির আর অন্য লোকের খুব একটা আগ্রহ ছিল না যে মঙ্গল লেখাপড়া শিখুক। আগ্রহ ছিল না বলতে কেউ আপত্তি জানায়নি, তবে ভেবেছিল যে এরকম ছেলে স্কুলে গেলে বা নিয়ে যাওয়া খুব সমস্যা, সেই জন্য কে ধাক্কা মারবে, কে ফেলে দেবে বা এরকম একটু ভয় ছিল আর কি। আচ্ছা আচ্ছা। এই কারণে তো তোমার লেখাপড়ার পিছনে মায়ের অবদানই সবচাইতে বেশি। একদম। হ্যাঁ, উনি চেয়েছেন, সেজন্যই মঙ্গল অনেকটা পড়াশোনার দিক থেকে অনেকটাই গিয়েছে, কলেজ পর্যন্ত পৌঁছেছেও। তো তারপরে হয়তো আর বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠেনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। হ্যাঁ, গ্র্যাজুয়েশন করতে পারিনি একটা শারীরিক অসুস্থতার জন্য, আর তারপরে আর মনও লাগেনি আমার, এইভাবে চলছে আর কি, আর কিছু। তারপর ক্যাসেট সংগ্রহ করা, গান শেখা, সে তো আছেই। এবার পয়সা করে যেহেতু ব্যাপার খুবই আমাদের শোচনীয় ছিল, যেমন আর্থিক ব্যবস্থা না থাকার জন্য ঠিকঠাক, যার জন্য ক্যাসেট কিনতেও খুব অসুবিধা হতো। তা যাই হোক জমিয়ে দেখা গেল স্কুলে যেতাম, যে টিফিনের পয়সা সেটা জমাতাম, সেই জমি মার কাছ থেকে নিতাম, দাদার কাছ থেকে নিতাম, দিদির কাছ থেকে নিতাম, এমন 2 টাকা 1 টাকা 4 টাকা 5 টাকা করে জমিয়ে ক্যাসেট কিনতাম। এমনকি আর পুজোর সময় যে কুমার শানুর গান না শুনলে তো আমার পুজোই কমপ্লিট হবে না, এরকম একটা ব্যাপার। সেই জন্য আমি ওটা আগে মাথায় আসতো, পুজো আসছে আমার ক্যাসেট কিনতেই হবে, যে কটা অ্যালবাম বেরোবে সব কটাই আমি কিনবো। তো এরকম ব্যাপার ছিল। তারপরে আমার একটা ইচ্ছা জাগলো যে আমি যদি এই শিল্পীকে যদি দেখতে পারতাম নিজের চোখে কত ভালো হতো। সেই ইচ্ছাটাও পূরণ বলবো পরে, একটু পরে বলছি। হ্যাঁ, সে কথাগুলো এখন একটুখানি আড়ালেই থাক, আমরা অবশ্যই শুনবো। তার অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, সেটা আস্তে আস্তে যাব। তো মঙ্গল, তার আগে একটুখানি আমাদের গান শোনাও, আমরা একটুখানি গান শুনতে চাই তোমার। একটুখানি যদি গান শোনে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভীষণ ভালো লাগলো, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মঙ্গলের কাছ থেকে একটা কথা জানতে চাইবো। একটু আগে মঙ্গল বলছিল যে অ্যালবামের কথা। মঙ্গল, তুমি মাঝে মধ্যেই কুমার শানুর গানের ক্যাসেট কিনতে, তো কোন একটা অ্যালবামের কথা তুমি বলছিলে, একটু যদি বলো। তা যাই হোক, সেই যখন বলছিলাম যে একটা পিকনিকে যখন প্রথম নামটা আমার কাছে পরিচিত হয়েছে নামের সঙ্গে, কুমার শানু নামের সঙ্গে, তা প্রথম অ্যালবাম ছিল সুরের রজনীগন্ধা। আমি প্রথমে ওই ক্যাসেট কভারটা আমি দেখি, তখন দেখে আমি বলি এই ভদ্রলোকের কণ্ঠে এত সুন্দর জাদু আছে, এত আমি
পাগল হয়ে যায় শুনে। তো যাই হোক, তখনই একটা মনে মনে একটা অ্যালবামটা ভীষণ হিট হ্যাঁ, খুব ছিল hit, সেই খুব সময়। hit। হ্যাঁ, HMV এই কোম্পানি থেকে বেরিয়েছিল। পুলক বাবুর কথা ছিল, অরূপ প্রণয়ের সুর ছিল, পুলক বন্দ্যোপাধ্যায়। কি বলবো, একটা মাইলস্টোন ওই অ্যালবামটা। তা সেই অ্যালবামের কথা আজও মনে পড়ে এবং গাইতে ইচ্ছে করে। একটু আগে শোনালাম যে গানটা, তো ওই অ্যালবামেরই একটা গান। তাই যাই হোক, এইভাবে আমার ভালো লাগা শুরু। এবার ওইভাবেই চলছে আর কি। এমনিতে আমরাও অনেক গান শুনেছি মঙ্গলের, বিভিন্ন রকমের ক্যাসেট বা ইউটিউবে, আর ইউটিউব ছাড়াও ফেসবুকেও অনেক গান শুনেছি। খুবই ভালো গান করে মঙ্গল, চেষ্টা করি, ভালো কিনা জানি না, চেষ্টা করি। যথেষ্ট ভালো গান করে, তার প্রমাণ তো এক্ষুনি আমরা পেলাম। আর একটা যেটা মঙ্গলের একটা খুব বড় একটা গুণ আছে, যেটা তো বলতেই ভুলে গেছি আপনাদের, মঙ্গল কিন্তু ভীষণ ভালো ছবি আঁকতে পারে, ভীষণ ভালো। সবই চেষ্টা করি। খুব ভালো ছবি আঁকতে পারে। তার নমুনাও পেয়েছি অনেকগুলো ছবি, খুব ভালো ভালো ছবি এঁকেছে। এবার সেই ছবির মাধ্যমে অনেক সুনামও অর্জন করেছে। সম্ভব হলে কোনো এক পর্বে আঁকা ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বলা বাহুল্য, এই অনুষ্ঠানটা আমরা কয়েকটা পর্বে ভাগ করেছি, কারণ ওর সমস্ত কথা একটা পর্বে শোনা সম্ভব না, কারণ তার সময়ের একটা ব্যাপার আছে। সেই জন্যে আর বেশি কথা না বলে মঙ্গলের কাছ থেকে যদি আরেকটা গান, তুমি কি আরেকটা গান আমাদের শোনাবে তাহলে? আমার একটা গান মনে পড়ছে, হ্যাঁ, ডুয়েট গান আছে। তা ডুয়েট গান আছে, আমার খুব মনে পড়ছে। যাই হোক, তুমি তো ভালো গান গাও, আর দর্শকরা জানেন না যে আমার পাশে যিনি আছেন তিনি একজন খুব ভালো সিঙ্গার। না না না, সেরকম কিছু আর না। তার সিঙ্গারের নামটা আপনারা হয়তো জানেন না, তবু আমি বলে দিচ্ছি, শিল্পী আফরোজা বানু, আর খুব ভালো সঙ্গীত শিল্পী। তা আমার সৌভাগ্য যদি তার সঙ্গে যদি একটু গান গাইতে পারি, তা তুমি যদি বলো তাহলে একটা গান গাই। কিন্তু অনুষ্ঠানটা তো আমার হলেও আমি চাইছি, যেহেতু আমার জন্য অনুষ্ঠানটা কিন্তু না, না, অ্যারেঞ্জ আমার করা। আমার জন্য যখন অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা, তাহলে আমার একটা রিকোয়েস্ট কেন রাখবে না তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে বা সময় নষ্ট না করে মঙ্গলের সঙ্গে একটা গান গাওয়ার চেষ্টা করছি। আপনারা কি বলেন? চলো। নমস্কার, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য একদিন অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, এই কামনা করে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।